রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতায় যারা প্রতিনিধি স্থানীয় কবি তাদের মধ্যে জীবনানন্দ অন্যতম। জীবনানন্দের সময়কাল হচ্ছে 1899 থেকে 1954। রবীন্দ্রনাথের পরবর্তীকালে, বলতে এটা নয় যে রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর, বরঞ্চ রবীন্দ্রনাথ যে মেজাজের, যে ধরনের কবিতা লিখতেন, সেই কবিতার চেয়ে, এই মেজাজের চেয়ে অন্যরকম মেজাজের যে কবিতা, অর্থাৎ মর্জির দিক থেকে রবীন্দ্রনাথের থেকে অন্যরকম যে কবিতা ধারা শুরু হলো, সেই ধারার কবিদের মধ্যে জীবনানন্দ প্রথম সারির কবি। আমরা মোটামুটি সবাই জীবনানন্দের নাম আমি বাঙালি মাত্রই শুনে থাকি। যাদের সঙ্গে কবিতা প্রত্যক্ষ সম্পর্ক নেই, তারাও অন্তত যেভাবে রবীন্দ্রনাথের নাম শোনে, ঠিক সেইভাবেই জীবনানন্দের নামও শোনে। জীবনানন্দের পরিচিত যে কাব্যগ্রন্থগুলো, আমাদের মূল আলোচ্য বনলতা সেনে যাওয়ার আগে জীবনানন্দ সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য। পরিচিত যে কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, আত্মিতার তিনি, রূপসী বাংলা ইত্যাদি। এছাড়াও তিনি অনেক উপন্যাস, ছোট গল্প ইত্যাদি লিখেছেন। জীবনানন্দের কবিতার একটা বিশেষ সময়ের প্রতিনিধি শুধু জীবনানন্দ নয়, জীবনানন্দের সঙ্গে বুদ্ধদেব বসু, হেমেন্দ্র মিত্র, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত, এরা প্রত্যেকেই মোটামুটি একই সময় পর্বে কাব্য রচনা করেছে। আবু সঈদ আইয়ুব বলে একজন কবিতার বিখ্যাত সমালোচক, তিনি তার আধুনিক কবিতা বইতে, কবিতা সংগ্রহের ভূমিকায় আধুনিক কবিতা কি এর সংজ্ঞায় দুটো মাত্রা খুব বড় করে চিহ্নিত করেছে। তার মধ্যে সময়ের দিক থেকে যেটা বিশ্বযুদ্ধ পরবর্তী, এবং ভাবের দিক থেকে যেটা রবীন্দ্রনাথের যে অন্যরকম বা অন্তত মুক্তি প্রয়াসী, সেইটাকে তিনি আধুনিক কবিতা বলছে। কিন্তু আধুনিক এই শব্দটা রবীন্দ্রনাথ আবার বলেছেন এটা সময় নির্ভর নয়, এটা মর্জি নির্ভর। অর্থাৎ কোনো কবি তার সময়ে অনাধুনিক নন। যে কবি যেই সময় কবিতা লিখছে তিনি তো সেই সময় আধুনিক। কিন্তু আধুনিক বাংলা কবিতায় যে সময় বিভাজন আমরা করেছি এবং মোটামুটি যেটা মান্য, সবাই মেনে নিয়েছেন, সেই সময় বিভাজনে জীবনানন্দ 30-এর কবি। মানে গত শতাব্দী, বিংশ শতাব্দী 30-এর দশকের প্রধান কবি হচ্ছেন জীবনানন্দ। এবং জীবনানন্দ পড়লেই তার যে কবিতাগুলোর কথা মনে আসে, তার সিগনেচার কবিতা হিসেবে বনলতা সেন অন্যতম। এবার প্রথমে মূল টেক্সট আমি একবার পড়ি। কবিতাটা হয়তো আগে এদিক ওদিক সবাই শুনে থাকবে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফ্যান। আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলটার কবেকার অন্ধকার বিদিশার মিশা, মুখটার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা,
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তলে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। এই কবিতাটা কবির বনলতা সেন কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত, মানে কবিতাটার নাম আর কাব্যগ্রন্থের নাম একই। বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকার প্রথম বছরের দ্বিতীয় সংখ্যায় পৌষ 1342 বঙ্গাব্দে এটা প্রথম মুদ্রিত হয়েছিল, মানে ছেপে প্রকাশ হয়েছিল। এবং বুদ্ধদেব বসুরই পরিকল্পিত যে এক পয়সা একটি গ্রন্থমালা, সেই গ্রন্থমালার অন্তর্গত হয়ে কবিতা ভবন থেকে বনলতা সেন এই কবিতা সংকলন প্রকাশিত হয় 1942 সালের ডিসেম্বর মাসে। এতে মোট 12টি কবিতা ছিল এই বনলতা সেন কাব্যগ্রন্থটার মধ্যে। তারপরে সিগনেট প্রেস থেকে এই বনলতা সেনের যে কবিতার বইটি, সেই সংকলনটি বর্ধিত আকারে প্রকাশ পায়। এতে আরো কিছু নতুন কবিতা যুক্ত হয়। এই বনলতা সেন প্রকাশিত হওয়া বারবার বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন আকারে, এটা প্রমাণ করে যে বনলতা সেনের চর্চা, বনলতা সেন কবিতাটাকে নিয়ে চর্চা বাঙালি দীর্ঘদিন করছে। এই কবিতাটার মধ্যে কি রয়েছে যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি। কবিতার নামই কিন্তু বনলতা। জীবনানন্দের কবিতায় এরকম প্রকৃতির অনুষঙ্গে নাম ব্যবহার, এই প্রবণতা কিন্তু বারবার দেখা গেছে। যেমন তার অন্য আরো কিছু কবিতায় শেফালিকা নাম আছে, অরুণিমা নাম আছে। এগুলি সবই কিন্তু প্রকৃতির সঙ্গে সংযুক্ত। এই কবিতাটার মধ্যে কবিতাটা শুরুই হচ্ছে একটা পথ চলার ইমেজ দিয়ে। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। তাহলে এখানে 1000 বছর ধরে, মানে দীর্ঘ সময় ধরে যে পথ হাঁটা, 1000 বছর ধরে কোনো একজন মানুষ কি পথ হাঁটতে পারেন? সম্ভব না। তাহলে বহু প্রজন্ম দীর্ঘ সময় ধরে পথ হেঁটে চলেছে এই পৃথিবীর পথে। তুমি কি এরকম একটা কথা বলতে চাইছেন? আজকের দিনে আমরা ব্যক্তি মানুষ যে পথ হাঁটছি, সেই পথ হাঁটাটা সম্ভবই হতো না যদি না আমাদের কোনো পূর্বপুরুষ পথ হাঁটতেন। সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের যদি ইতিহাস না থাকে, আগের কেউ না থাকে, যেভাবে বাবা মা না থাকলে আমরা থাকবো না, এরকম আমাদের এই দীর্ঘ আমাদের থাকাটা, এই অস্তিত্বটা, এটা নির্ভর করে রয়েছে আর এর পেছনের একটা দীর্ঘ থাকার উপর। তাহলে এই যে নিত্য গতিশীল সময় এবং এই সময়ের উপর দিয়ে মানুষের হেঁটে যাওয়া দীর্ঘদিন ধরে, কবে থেকে তার সঠিক হিসেব কে দিতে পারে? তাহলে অস্তিত্বের এক অবিচ্ছেদ্য মাত্রা এই কবিতার মধ্যে খুঁজে পাওয়া যায়। এবং এই যে গতি, প্রবহমানতা, তার সঙ্গে মিলেই মানুষ হাঁটছে। এই 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি।
তাহলে এই আমি শুধুমাত্র ব্যক্তি আমি, নাকি এই আমি আরো বড় আমি? এবং এই পথ হাঁটা কেন? মানুষ কেন হাঁটে? কিছু পাওয়ার জন্য, কিছু খোঁজার জন্য, অনুসন্ধানের জন্য। যখনই হাঁটা বলা হচ্ছে তখনই কতগুলো প্রশ্ন তৈরি হয়, যে কোথা থেকে কোথায় হাঁটা, কোথায় পৌঁছানোর জন্য হাঁটা, কিসের জন্য হাঁটা, কেন হাঁটা। পরের লাইনে কি বলছেন? সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগর। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। অর্থাৎ এই যে পথ হাঁটা বা সমুদ্র যাত্রার চিত্রকল্প এই কবিতাতেও আছে, এটা মানুষের যে অনুসন্ধানী প্রবৃত্তি, নতুনকে খোঁজা, সেই দিকটা ইঙ্গিত করছে। কবিতাটাকে সাধারণভাবে সমালোচকেরা প্রেমের কবিতাই বলে থাকে। একদিক থেকে এটা মানুষের অনন্ত অন্বেষণের শেষে একটা শান্তি পাওয়ার কবিতা। একজন সমালোচক বলছেন, বনলতা সেন প্রেমের কবিতা বলেই প্রধানত পরিচিত। আমরা এটিকে মানুষের অনন্ত অন্বেষণের শেষে এক শান্তি পাওয়ার কবিতাও বলতে পারি। সেই শান্তি হয়তো মৃত্যু ছাড়া মানুষের পক্ষে স্পর্শ করা সম্ভব নয়। বনলতা সেন কবিতায় মৃত্যু অনুষঙ্গ বেশ লক্ষ্যগোচর। অর্থাৎ এই কবিতাটার সে দ্বিতীয় পংক্তিতে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, এর মধ্যে একটা ভৌগোলিক সীমাকে চিহ্নিত করে দেওয়ার চেষ্টা আছে। সিংহল সমুদ্র এবং মালয় সাগর। জীবনানন্দের কবিতায় সাধারণভাবে যে পরিবেশ, প্রকৃতি, পারিপার্শ্বের কথা উঠে আসে, সেটা অনেক সময় আমাদের খুব পরিচিত হয়, কিন্তু সেই পরিচিত জগৎ থেকে তিনি আবার দূরেও নিয়ে যান। কখনো মিশর, ব্যাবিলন তার কবিতায় উঠে আসে, প্রাচীন সভ্যতার, অতীতের, ইতিহাসের স্মৃতি সৌরভ নিয়ে। কিন্তু মূল প্রেক্ষিতটা কিন্তু ভারতই থাকে তার কবিতায়। কিন্তু এখানে মালয় কিংবা সিংহল সমুদ্রে তার এই কবিতাটা বিস্তার পাচ্ছে, যেভাবে একসময় ভারতীয় সংস্কৃতি এই সব অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এবং তৃতীয় পংক্তিতে যে বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, বিম্বিসার অশোক ইতিহাসের যে রাজাদের কথা আমরা পড়েছি, তাদের ঐতিহাসিক সময়, সেই সময়েও আমি ছিলাম। একটি আমির পক্ষে কোনো একজন মানুষের পক্ষে 300 শতাব্দীতে থাকা আর ওই অশোকের কালে থাকা সম্ভব নয়। একই সঙ্গে মানুষ এতদিন বেঁচে থাকতে পারে না। কিন্তু তাহলে আমি ছিলাম বলতে কি, আমার মতো অস্তিত্বরা ছিল, আমার পূর্বসূরীরা ছিল। এবং অশোক বিম্বিসারের কাল বলতেই আমাদের যে ছবিগুলো মাথায় পরপর আসতে থাকে, যে একটা বৌদ্ধ ধর্মের প্রভাব, বুদ্ধ ভক্তি, অশোকের ধর্ম বিজয়, মৈত্রী, এবং এর মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানো, ভারতীয় সংস্কৃতির বিস্তার। ফলে এটা একটা বিশ্বাসী সময়, একটা ভক্তির সময়। কিন্তু জীবনানন্দরা যে সময় কবিতা লিখছেন, সেই সময়টা কিন্তু বিশ্বাসের সময় নয়, সেটা সংশয় পীড়িত অস্তিত্বের সময়। তখন বিশ্বযুদ্ধগুলো ঘটে যাচ্ছে, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এর থেকে খারাপ আর কি হতে পারে?
তখন মানুষ মানুষকে মারছে। তাহলে এই যে মানবতার চরম লাঞ্ছনার দিন, সেই বিশ্বযুদ্ধগুলোর দিন, মানুষের উপর যখন, মানুষের শুভ শক্তির উপর যখন বিশ্বাস রাখা কোথাও কঠিন হয়ে পড়ছে, তখন তিনি ওই ইতিহাসের মধ্যে একটা বিশ্বাস খুঁজতে চাইছেন, একটা আস্থা খুঁজতে চাইছেন ইতিহাসের জগতে। মানুষ তো চিরকালই প্রেম চায়, শান্তি চায়, বিশ্বাস চায়। কবিতার শেষে কবির যে ঘোষণা, যে আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, প্রথম স্তবকের শেষে, সেই দুদণ্ড শান্তি জন্যই কবির এই পথ চলা। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফ্যান। জীবনের যে ফুরন্ত গতি, সেই গতিতে জীবন চলে যায়, তার সঙ্গে তাল মেলাতে মেলাতে আমাদেরকে ক্লান্ত হতে হয়। ঠিক আগেও বলছিলাম, জীবনানন্দের কবিতায় এই বনলতা নামের অনুষঙ্গে বারবার বিভিন্ন নারীদের প্রসঙ্গ এসছে। তাদের নাম কখনো মৃণালিনী, কখনো সরোজিনী, কখনো অরুণিমা, কখনো শেফালিকা। সমস্ত কিছুই দেখো প্রকৃতি থেকে প্রত্যক্ষভাবে উঠে আসছে, বনলতা। তাই কিন্তু মানে প্রকৃতি মানে কি, প্রকৃতির সঙ্গে মানুষের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, সেখানে শান্তি আছে। মানুষ প্রকৃতির মাঝে ক্লান্তি ভুলতে যায়। প্রকৃতির সঙ্গে থাকলে মানুষ তার যাবতীয় অপ্রাপ্তি, বেদনা, ক্লান্তি, মালিন্য, এইগুলো থেকে কিছুক্ষণ মুক্তি পায়। কবিও কিন্তু দুদণ্ড শান্তি পেয়েছিলেন, খুব বেশি সময় নয় সেটা। তাহলে প্রেম মানুষকে শান্তি দিতে পারে, প্রকৃতিও মানুষকে শান্তি দিতে পারে। তাহলে জীবনানন্দের এই প্রকৃতি সঙ্গে এক হয়ে থাকা আর প্রেমের সন্ধান, প্রেমের জন্য পথ চলা, এই দুটো যেন এক হয়ে যাচ্ছে। অনেকে বলেন এই যে বনলতা কি, এই নিয়ে কবির ব্যক্তিগত জীবন থেকে এরকম বনলতা নামের কি কোনো নারীর সংস্পর্শে তিনি এসেছিলেন, এই নিয়ে সমালোচকেরা অনুসন্ধান করে। তার গল্প উপন্যাসগুলো, এগুলো বেশ পরে প্রকাশিত, সেই রকম কিছু গল্প উপন্যাসে থেকে সমালোচকেরা বনলতার সন্ধান করে থাকেন। এরকমই একটা লেখা, উপন্যাসের নাম কৃতিনীর রূপকথা। এর প্রকাশ হয়েছিল শারদীয়া প্রতিক্ষণে। সেই উপন্যাসটায়, যদি উপন্যাসটার নামটা কবির দেয়া নয়, সম্পাদক মন্ডলীর দেয়া, এই উপন্যাসে দুজন প্রেমিকা নারী রয়েছে, বিনতা আর চারুলতা। দেখো দুটো নামই কিন্তু মানে অনেকটা বনলতার কাছাকাছি, বিনতাও চারুলতাও। এবং 1933-এ রচিত কারুবাসনা যে উপন্যাসটা, সেখানেও সরাসরি বনলতার বর্ণনা এসছে। কবি লিখছেন, কোট, কিশোর বেলায় যে কালো মেয়েটিকে ভালোবেসেছিলাম, কোনো এক বসন্তের ভোরে 20 বছর আগে, যে আমাদেরই আঙিনার নিকটবর্তিনী ছিল। এখানে মেয়েটি অনেক বেশি, সেই বনলতা অনেক বেশি বাস্তব পটভূমিকা নিয়ে এসছে। তাহলে এই জীবনানন্দের
যে কিশোর বয়সে যে প্রতিবেশিনী, তার বিবরণে তিনি বলছেন, সেই বনলতা আমাদের পাশের বাড়িতে থাকতো। সে 20-22 বছরের আগের সে এক পৃথিবীতে। বাবার তার লম্বা চেহারা, মাঝগরনের মানুষ, সাদা দাড়ি, স্নিগ্ধ মুসলমান ফকিরের মতো দেখতে। সেই ঘরের ঘরখানাও নেই তাদের আজ। এখানেই শেষ নয়, আবার লিখছেন, বছরাষ্টেক আগে বনলতা একবার এসেছিল। দক্ষিণের ঘরের বারান্দায় দাঁড়িয়ে চালের বাতায় হাত দিয়ে মা ও পিসিমার সঙ্গে অনেকক্ষণ কথা বললে সে। তারপর আঁচলে ঠোঁট থেকে আমার দিকে, আমার ঘরের দিকে আসছিল, কিন্তু কেন যেন অন্যমনস্ক নত মুখে মাঝপথে থেমে বাঁশের জঙ্গলের ছায়ার ভিতর দিয়ে চলে গেল সে। তাহলে এই যে বাস্তব জগতে এইরকম কোনো এক শ্যামবর্ণা কিশোরীর প্রতি তার যে ভালো লাগার স্মৃতি, সেই স্মৃতি হয়তো এই নামের একটা অসাধারণ কবিতা তৈরি করে দিয়েছে। এবং কবিতাটা, এই উপন্যাসটা লেখা হচ্ছে 1933-এ, আর পাণ্ডুলিপি থেকে জানা যাচ্ছে কবিতাটার রচনাকাল 1934। ফলে এই দুইয়ের মধ্যে সমালোচকেরা এক সাদৃশ্য দেখতে পাচ্ছেন। এবং বনলতা সেন কোথাকার না নাটোরের, এই নাটোরের চিত্রকল্পটাও বেশ লক্ষণীয়। এখানে একটা স্থানিক পরিসর আছে। এই নাটোর নামটা শুনলেই প্রথমে এক বৈষ্ণব প্রভাব সিঞ্চিত রানী ভবানীর স্মৃতি সমৃদ্ধ অতীত, এক ভৌগোলিক সীমার কথা মনে আসে। কবি তার অন্যান্য কবিতাতেও বিশালাক্ষী, কালিদহ, গঙ্গাসাগর, ধলেশ্বরী এসব প্রাচীন বাংলার সঙ্গে জড়িত চণ্ডীদাস, বল্লাল সেন, রাজবল্লভ, কীর্তন, ভাসান, মঙ্গল কাব্য, এই প্রাচীন বাংলার যা ঐতিহ্য সেগুলোকে তার কবিতায় তুলে নিয়ে এসেছেন অন্যান্য কবিতা। তাই ওই প্রাচীন নাটোর আর বিংশ শতাব্দীর নাটোর, এই দুইকে কবি এক করছেন বনলতার মাধ্যমে। আমরা এই দুদণ্ড শান্তি, মানে মানুষ কখনোই চিরকালীন শান্তি মৃত্যু ছাড়া কোথাও পায় না, যদি মৃত্যুতে শান্তি থেকে থাকে তবে। শান্তি বা তৃপ্তি সেটা সবসময় কম সময়, ক্ষণিকের। তাই ওই বনলতাও কবিকে দুদণ্ডই শান্তি দিতে পারেন। তাহলে প্রথম যে স্তবকটা, সেটার মধ্যে রয়েছে কি, 1000 বছর ধরে পথ হাঁটার যে অনুষঙ্গ, মানে একটা অন্বেষণ, খোঁজা, একটা যাত্রা। দ্বিতীয় স্তবকটা শুরু হয়েছে বর্তমান কালের ব্যক্তি প্রেমের চিত্র। প্রেম মানুষকে সাময়িক হলেও শান্তি দেয়, প্রকৃতিও মানুষকে শান্তি দেয় তার শুদ্ধতায়। এই স্তবকে বাস্তবের নারী আর নিসর্গ প্রতিমা, এই দুটো মিলে এক প্রতীকী নারী হয়ে উঠছেন বলুন। তার কিরকম বর্ণনা দিচ্ছেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, অর্থাৎ সেই কবেকার বিদিশা নগরীর রাত্রের মতো তার চুল, ঘন অন্ধকার, যেখানে বিজলি বাতি পৌঁছয়নি। মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি
অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। চাবস্তির কারুকার্য দিয়ে তার মুখকে বর্ণনা করছে, অর্থাৎ ভারতবর্ষের প্রাচীন নগরীর প্রাসাদ, তার অন্ধকার, এগুলোর সঙ্গে বনলতার শরীরী অস্তিত্বকে মিলিয়ে নেয়ার চেষ্টা করছে। তারপরে বলছেন সমুদ্রের নাবিক হাল ভেঙে যে দিশা হারিয়ে ফেলেছে, তখন সে যখন হট করে চোখে দেখতে পায় একটা দারুচিনি দ্বীপের ভিতর সবুজ ঘাসের দেশ, তখন সে আবার ডাঙা খুঁজে পাচ্ছে, যে সব হারিয়ে ফেলেছিল, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারত, সেখান থেকে সে যখন আবার একটা ঘাসের দেশ দেখতে পায়, সে যেভাবে আশাবাদী হয়, একজন নাবিক, হাল ছিন্ন নাবিক, মানে তার নিরাপত্তা নেই, তার নিরাপত্তাহীন জীবন, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, মৃত্যু যে কোনো মুহূর্তে। সেখান থেকে তিনি যখন আবার ওই ঘাসের দ্বীপ চোখে দেখেন, হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। অর্থাৎ ওই বনলতা সেনের সঙ্গে দেখা হওয়াটা আর হাল ভাঙা নাবিকের ওই সবুজ ঘাসের দেশ দেখা, এই দুইকে এক জায়গায় এনে কবি নিরাপত্তাহীনতা থেকে, আশ্রয়হীনতা থেকে এক আশ্রয়ে পৌঁছানো, এক সাময়িক তৃপ্তির কথা বলতে চেয়েছেন যেন। এবং তার চোখটা কিরকম, এটাও নিয়ে খুব চর্চা হয় যে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। তার চোখটা হচ্ছে পাখির নীড়ের মতো, মানে পাখির বাসা। পাখি যেভাবে তার সন্তান জন্ম দেওয়ার জন্য, সন্তানকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা বাসা তৈরি করে, দিনের শেষে সেখানে ফিরে আসবে বলে, সেই বাসায় একটা আশ্রয় আছে, একটা নিজের ঘরের আরাম আছে। তাহলে ওই বনলতার চোখের মধ্যেও কবি সেই পাখির নীড়ের আশ্রয়টা খুঁজছিল, দেখতে পেয়েছি। এ প্রসঙ্গে আরেকটি মত হয়, সুমিতা চক্রবর্তী এক জায়গায় বলছেন, একদা একটা সেমিনারে কেতকী ডাইসনকে প্রশ্ন তুলতে শুনেছিলাম, নীরের বহিরঙ্গ রূপটি বা উপেক্ষণীয় হবে কেন? আয়ত পরিসর ডিম্বাকৃতি ডৌলের যে পক্ষী নীরের ছবি আমরা সাধারণত দেখি, পূর্ব ভারতীয় মেয়েদের আয়ত টানা চোখের সঙ্গে তার আকারগত সাদৃশ্যও থাকতে পারে। এই অনুমানের বিরুদ্ধে উপস্থিত করা যায় জীবনানন্দেরই একটি মন্তব্য। আধুনিক বাংলা কবিতার ইংরেজি অনুবাদের একটি সংকলন সম্পাদনা করেছিলেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। সিগনেট প্রেস থেকে 1945 সালের ডিসেম্বর মাসে প্রকাশিত সংকলনটিতে অন্তর্ভুক্ত ছিল মোহিতলাল থেকে সুকান্ত ভট্টাচার্য পর্যন্ত কবিদের রচনা। অনুবাদক ছিলেন প্রধানত মার্টিন কার্কম্যান। বনলতা সেন কবিতার অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল কবির কাছে। জীবনানন্দ এ বিষয়ে দেবীপ্রসাদকে চিঠিতে লিখেছিলেন, কার্কম্যানের বনলতা সেন খুবই ভালো হয়েছে, সর্বান্তকরণে অনুমোদন করছি। এই কবিতাটির এক জায়গায় রাইজিং হার বার্ডস নেস্ট আইস আছে।
পাখির নীড়ের মতো চোখ তুলে এত বেশি লিটারাল ট্রান্সলেশন না করে কিছুটা ভাবানুবাদ করতে পারা যায় নাকি? বাংলায় আমি নীর নয়, নীরত্বের সঙ্গে এই চোখের তুলনা করেছি। 14/9/44 বরিশাল থেকে লেখা চিঠি। অর্থাৎ কবি এই নীরত্ব বা আশ্রয়, ক্লান্তি মুছে দেওয়ার প্রশান্তির বোধের ব্যঞ্জনাই এখানে করতে চেয়েছেন। মানে সুমিত্রা চক্রবর্তী যেটা বললেন যে কেতকী কুশারী রাইসন বলতে চেয়েছেন পাখির যে নীরের বহিরঙ্গ রূপটা, মানে পাখির নীরটাকে যে দেখতে যেরকম লাগে, অনেকটা ডিম্বাকৃতি, আয়ত পরিসর, তাহলে চোখটা কি সেই রকম দেখানোর জন্য পাখির নীর এই কথাটা ব্যবহার করলেন কবি? এই প্রসঙ্গে সুমিতা চক্রবর্তী এর ইংরেজি অনুবাদটা কথা বলেছেন। এর একটা ইংরেজি অনুবাদ আছে, সেখানে এই অনুবাদটা করেছিলেন অনুবাদক, তার নাম মার্টিন কার্টম্যান। তিনি এই পাখির নীরের মতো চোখ এটার ইংরেজি করেছিলেন রাইজিং হার বার্ড হাইফেন নেস্ট আইজ। বার্ড নেস্ট মানে কি? পাখির বাসা, পাখির নীর। তখন এই অনুবাদনটা, এই কবিতাটা দেখে জীবনানন্দ বলেছিলেন যে এর অনুবাদ করেছিলেন, এটা ঠিক আছে, কিন্তু সঙ্গে এটাও লিখেছিলেন যে এই পাখির নীরের মতো চোখ, মানে ইংরেজি যেটা করলেন বার্ড নেস্ট আইজ, এটা বড্ড বেশি আক্ষরিক হয়ে গেল। এটা না করে এর কোনো ভাবানুবাদ অন্যভাবেও কিছু করা যায়। এবং তিনি স্পষ্টত বললেন যে আমি আসলে ওই নীরের বাহ্যিক আকারের দিকে গুরুত্ব দিই, আমি ওই নীরের নীরত্বটা অর্থাৎ তার আশ্রয়টাকেই বেশি গুরুত্ব দিয়েছি, যেখানে ফিরে পাখিরা আশ্রয় পায়, নিরাপত্তা পায়। সারাদিনের সমস্ত ক্লান্তি, সমস্ত ঘোরাঘুরির শেষে বাড়ি ফেরার যে আনন্দ, বাড়ি ফেরার নিরাপত্তা, নিশ্চিন্ত হওয়া, তাহলে ওই বনলতার চোখ কবিকে সেই নিশ্চিন্তি দেয়, সেই আশ্রয় দেয়। এবং তার প্রশ্ন ছিল এতদিন কোথায় ছিলেন, এতদিন তো দেখা হয়নি। তৃতীয় স্তবকে কবিতার সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। সন্ধ্যা আসে কিরকম? শিশিরের শব্দের মতন। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সে। তাহলে সমস্ত দিন পাখির ঘুরে বেড়ানো, ক্লান্তি, এগুলোকে কাটিয়ে পাখি ঘরে ফিরে আসে। এবং সন্ধ্যাটা কিভাবে নাচছে? শিশিরের শব্দের মতো। সন্ধ্যা কি একটা দিনের শেষ হয়ে যাওয়া? তাহলে কি এই দিনের শেষ হয়ে যাওয়া আসলে জীবনের শেষ হয়ে যাওয়া একটা জীবনের? ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। রৌদ্রের গন্ধ হয়? রোদের তো গন্ধ হয় না। তাহলে কিভাবে চিল ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলবে? রৌদ্র আসলে কি? উত্তাপ, উষ্ণতা। মানুষ বেঁচে থাকলে তার শরীরে উষ্ণতা থাকবে, তাহলে ওই রৌদ্রের গন্ধ মুছে ফেলা আসলে জীবন থেকে সেই উষ্ণতা মুছে যাওয়া। এই যে ইন্দ্রিয় বিপর্যয় শব্দসজ্জা, গন্ধ লোকে নাক দিয়ে পায়, কিন্তু ডানা দিয়ে সে গন্ধ মুছে ফেলা যায়, ফেলছে। তাহলে এই কবিতার শেষে এই যে মৃত্যু চেতনা, কবির মৃত্যুকে কিভাবে দেখছেন
সেই বোধ আরো ঘন হয়ে আসছে। পৃথিবীর সব রং নিভে গেলে, সব রং নিভে যাওয়া মানে কি? অন্ধকার। তাহলে আবার সেখানে অন্য রঙের পালা শুরু হবে। এবং জীবনের পরেও কি আরো জীবন আছে? জানি না আমরা। কিন্তু পাণ্ডুলিপির আয়োজন, পাণ্ডুলিপি করে আয়োজন। জীবনের সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ছিলমি। এটা কি নতুন কোনো পাণ্ডুলিপি গল্পের লেখা হবে? হাতে লেখা নতুন কোনো গল্প শুরু হবে? এরপরের জীবনের গল্প শেষ, সন্ধ্যা হয়ে আসছে। এখানেই কি শেষ, নাকি আরো কোনো জীবন আছে? সব পাখি ঘরে আসে, সব নদী। তারপরে কিন্তু একটা দাগ দিচ্ছেন, হাইফেন দিচ্ছেন। জীবনের সব লেনদেন ফুরিয়ে যাচ্ছে। সব নদীর ফিরে আসা, নদীর ঘরে ফিরে আসা বা সমুদ্রে লীন হয়ে যাওয়া কিন্তু মৃত্যু নয়। নদী কি শেষ হয়ে গেল? নদীর কি আর কোনো অস্তিত্ব থাকবে না? সমুদ্রে মিশে যাচ্ছে মানে সে একটা বড় কোনো জায়গায় গিয়ে পড়ছে। তার নিজের অস্তিত্ব একটা বড় অস্তিত্বের মধ্যে যেন মিলে যাচ্ছে। সেটাই কিন্তু শেষ নয়। তেমনি মৃত্যুর পরেও এরকম কোনো অস্তিত্ব আছে কিনা আমরা কি করে জানবো? আমরা সে জগতে যাইনি। এটা একটা অজানা জগৎ, অন্ধকার। হয়তো অন্য কোনো আলো আছে সেখানে, আমরা জানি না। কিন্তু সেখানে দিনের শেষে সবাইকে গিয়ে পৌঁছতে হয়। তাহলে সেখানে জীবন, মৃত্যু, প্রেম সব এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। এবং সেই সময়টা কি? অন্ধকার। থাকে শুধু অন্ধকার। মুখোমুখি বসিবার বনলতা সেন। এখানে কে আছে? অন্ধকারের মধ্যে সামনে বনলতা সেন বসে আছে। এই কাব্যের মধ্যে, কবিতাটা মিশ্র কলাবৃত্ত ছন্দে লেখা। ফলে এই যে কবিতাটা পড়তে হয় একটা ধীর গতিতে, এবং কবিতাটার মধ্যে একটা গল্প, একটা বিবৃতি ধর্ম আছে। এবং এই ছন্দের বৈশিষ্ট্যই হচ্ছে একটা ভাব একটা লাইন থেকে পরের লাইনে জলের মতো গড়িয়ে যায়। একটা দীর্ঘ সময়ের কথা, সেই অশোক বিম্বিসারের কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর নাটোরে এনে কবি ফেলছেন যে সময়টা। এই দীর্ঘ সময়কে শব্দের মধ্যে যখন ধরতে হবে, তার একটা প্রবহমানতা থাকবে। মিশ্র কলাবৃত্ত ছন্দের এই ধীর গতির মধ্যে সেই সময়ের গতিকে কবি যেন ঢেলে দিতে চান। এই কবিতাটার সঙ্গে অনেকে একটা ইংরেজি কবিতার খুব সাদৃশ্য পায়। সাদৃশ্য মানেই এটা নয় যে প্রত্যক্ষ প্রভাব। এডগার অ্যালান পোয়ের EDGAR, এডগার ALLANPOE, এডগার অ্যালান পো, তার রচিত টু হেলেন, TO2 হেলেন, HELEN। এই কবিতায় এই নায়িকা হেলেনের সৌন্দর্য স্মৃতি যেভাবে এসছে, এবং নাবিকের যে যাত্রাপথ,
যাত্রা, এই দুটোকে অনেকে একসঙ্গে বনলতা সেনের সঙ্গে প্রতিতুলনায় এক করে দেখতে চান, যদিও তার মধ্যে পার্থক্য আছে। কিন্তু শেষ পর্যন্ত এই কবিতা আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে গিয়ে থামায়, এক অন্ধকারের মধ্যে, যেখানে এক দীর্ঘদিন ধরে পথ হাঁটা মানুষ, মানুষ বলার থেকেও এক মানুষের সত্তা, তার দীর্ঘ অনুসন্ধান, সে কি খোঁজে? আমরা যাই খুঁজি প্রত্যেকে, নিরাপত্তা, প্রেম, স্বাচ্ছন্দ্য, শান্তি, এই সমস্ত খুঁজতে খুঁজতে ক্লান্ত হতে হতে অবশেষে সে ওই পাখি নীড়ের মতো বনলতা সেনের চোখের সামনে গিয়ে দুদণ্ড শান্তি পায়। তার এই যাত্রাটা অনেক বড়, ক্লান্তিটা অনেক বেশি, শান্তিটা অনেক কম, কিন্তু সেই কম শান্তির জন্য তাকে সে এত এত পথ হাঁটতে পারে। ফলে বোঝা যাচ্ছে সে শান্তিটা নিছক কম নয়, সময়ের দিক থেকে হয়তো সে দুদণ্ড, কিন্তু তাৎপর্যের দিক থেকে, প্রাপ্তি হিসেবে সেই দুদণ্ডের মহিমা অনেক বেশি কবির কাছে। তাহলে এই কবিতা যেন মানুষের একটা অনন্ত অন্বেষণের শেষে শান্তি পাওয়ার কথাই বলেন। জীবনানন্দকে বুদ্ধদেব বসু নির্জনতার কবি বলেছেন, অনেকে বলেছেন শুদ্ধতম কবি। তাহলে অনেকে তার কবিতার মধ্যে খালি নেতি খুঁজে পায়, কিন্তু এই কবিতার শেষে যেভাবে বনলতা সেনের মুখোমুখি হতে হয়, সেখানে কিন্তু অনন্ত অন্বেষণের শেষে এক শান্তি পাওয়ার কবিতা হিসেবেই একে আমরা প্রতিষ্ঠা করতে পারি।